চিন্তা করিস না, আমি এখানকার জেনারেল ম্যানেজার, আমার কাছে অ্যাক্সেস আছে। তার মানে তুই প্রমোশন পেয়েছিস? কিছুদিন আগেও কৃষাণু এখানে একটা নির্দিষ্ট এলাকার ম্যানেজার ছিল, আর এখন সে পুরো আউটার গার্ডেনের জেনারেল ম্যানেজার হয়ে গেছে। এটা একটা বেশ উঁচু পজিশন। তার মানে এখন ওকে অনেক হাই প্রোফাইল লোকের সঙ্গে মেলামেশা এবং ওঠা বসা করতে হয়। কৃষাণু মাথা নেড়ে হ্যাঁ বলে ওদের হান্টিং গ্রাউন্ডের দিকে নিয়ে চলল। শুধুমাত্র অর্পিতার জন্যেই কৃষাণুর এই প্রমোশনটা হয়েছে। সেদিন শ্রীমন্তীর বদলে অর্পিতাকে বেছে নিয়েছিল বলে কৃষাণু এখন নিজের ভাগ্যকে অনেক ধন্যবাদ জানায়। হঠাৎ করে দিয়া জিজ্ঞেস করল, আচ্ছা, অর্পিতা কখন আসবে? এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। আজ কয়েকজন ইম্পর্টেন্ট শেয়ার হোল্ডাররা আসছেন এখানে, অর্পিতা তাদের ওয়েলকাম জানিয়েই চলে আসবে। সবাই যখন জানতে পারবে যে এই ইম্পর্টেন্ট শেয়ার হোল্ডারদের মধ্যে অয়নও রয়েছে, তখন কি হবে? চল চল, কৃষাণুব্রো আমাদের হান্টিং গ্রাউন্ড দেখাতে নিয়ে যাচ্ছে। যাদের শিকারে ইন্টারেস্ট আছে তারা জিনিসপত্র নিয়ে যেতে পারিস। এটা একটা বিশাল বড় হান্টিং স্পট। এখানে এমন অনেক পশু পাখি আছে যেসব তোরা আগে হয়তো দেখিসনি। নিজের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য জোরে কথাগুলো বলল অর্জুন। ফার্ম হাউসের হান্টিং গ্রাউন্ডটা সত্যি বিশাল এলাকা জুড়ে ছিল। এই এলাকাটায় শুধুমাত্র যাদের প্লাটিনাম কার্ড আছে তারাই যেতে পারত। তাই এখানে হাই সোসাইটি আর এলিট শ্রেণীর মানুষকেই দেখা যেত। এখানে এমন অনেক বন্যপ্রাণী ছিল যাদের শিকার করা আইনত অপরাধ, কিন্তু সেসবের তদারক করার জন্য কোনো পরিদর্শক না থাকায় এখানে সব চলত। নিজেদের শখ পূরণ করার জন্য সমাজের নামি দামি মানুষেরা এখানে এসে ইচ্ছে মতো শিকার করত। অর্জুন, তোর বন্ধুদের বলে দে ওখানে যেন কোনো ছবি না তোলা হয়। এটাই ওখানকার নিয়ম। এই হান্টিং গ্রাউন্ডে এমন অনেক কিছু ঘটত যা বাইরে লিক হলে ম্যানেজমেন্ট মুশকিলে পড়ে যেত। হ্যাঁ ভাই কৃষাণু, অর্জুন বলল। ওদের ওখানে দাঁড় করিয়ে কৃষাণু সেখান থেকে চলে যায়। আর কৃষাণু যাওয়ার সঙ্গে সঙ্গেই দিয়া এবং ঐশ্বর্য অর্জুনের কাছে এসে ওকে জিজ্ঞেস করে, এটা সেই কৃষাণু বিশ্বাস কিনা? হ্যাঁ, কিন্তু পরের বার যখন ওর সঙ্গে তোদের দেখা হবে ওকে শুধু কৃষাণু বলে ডাকিস না, চাইলে মিস্টার বিশ্বাস বা স্যার বলে ডাকবি। ও কিন্তু এখন অর্পিতার হাজব্যান্ড। এই কথাটা ওরা দুজন জানত না। শুনে দুজনেই হতভম্ব হয়ে বলল, কৃষাণু অর্পিতাকে বিয়ে করেছে? হ্যাঁ, ও এখন সমাদ্দার বাড়িতেই ঘর জামাই হয়ে থাকে, জবাব দিল অর্জুন। সমাদ্দার পরিবারের জামাই, তারপর আবার ফার্ম হাউসের জেনারেল ম্যানেজারও। এই কৃষাণুর তো দেখছি বেশ উন্নতি হয়েছে। একটু হিংসে করেই বলল ঐশ্বর্য। কৃষাণুর জন্য কিন্তু অর্জুনের একটু করুণাই হতো। বাইরে থেকে এত রাফ অ্যান্ড টাফ আর গ্ল্যামারাস দেখতে হলে কি হবে, বাস্তবে সে সমাদ্দার পরিবারের এক আজ্ঞাবহ দাস ছাড়া কিছুই নয়। সমাদ্দারদের আজ্ঞা পালন করাই ওর একমাত্র কাজ। ও আরও শুনেছে কৃষাণুকে বিয়ে করার পরেও অর্পিতা অন্যান্য ছেলেদের সাথে ফ্লার্ট করা চালিয়ে গেছে। এমনকি বিয়ের পরেও ও বহু ছেলেকে সিডিউস করেছে। আরও যাই করুক না কেন, কৃষাণু অর্পিতাকে কোনো প্রশ্ন করতেও পারবে না, আর ওর ওপরে রাগ দেখাতেও পারবে না। বরং অর্পিতা যাই করুক, মাথা নত করে সবটা মেনে নিতে হয় ছেলেটাকে। কৃষাণুর এমন কাপুরুষতার জন্যই ওর প্রতি মায়া হওয়ার পাশাপাশি ওকে ঘৃণাও করে অর্জুন। এদিকে কৃষাণু ফিরে এসে ওদের সবাইকে নিয়ে আবার হান্টিং গ্রাউন্ডের দিকে এগোলো। এই জায়গাটাকে হান্টিং গ্রাউন্ড বলা হলেও আসলে এটা একটা বিশাল ফরেস্ট ছিল। সেখানে অনেক প্রজাতির গাছপালা থাকার পাশাপাশি নানা ধরনের জন্তু জানোয়ার ছিল। এরকম জায়গা সকলেই প্রথমবার দেখছিল, আর তাই সবাই খুব কিউরিয়াস আর এক্সাইটেড ছিল। কৃষাণু এগিয়ে গিয়ে ওদের লিড করে নিয়ে যাচ্ছিল, আর মাঝে মধ্যে শুধুমাত্র অর্জুনের সাথে কথা বলছিল। বাকিদের সাথে কথা বলার কোনো প্রয়োজনই দেখছিল না ও। ওর ব্যবহারে সকলে বিরক্ত হলেও চুপ করে থাকা ছাড়া ওদের কোনো উপায় ছিল না। অয়না শ্রীমন্তী সবার পেছনে হাঁটছিল। এখানে প্রথমবার এসেছে শ্রীমন্তী, তাই এসব দেখে ওর খুব ভালো লাগছিল। কিছুক্ষণের জন্য শ্রীমন্তী ওর পিতার কথা ভুলে হাসছিল, আর ওর সুন্দর মুখের মিষ্টি হাসিটায় ওকে আরও কিউট লাগছিল। অন্যদিকে অয়নের এসব কিছু ভালো লাগছিল না। ও এখানে এসেছে শুধুমাত্র শ্রীমন্তীকে সাপোর্ট করতে। ছেলেবেলা থেকেই ওর এরকম সব জায়গায় আসা যাওয়া রয়েছে, এমনকি এর চেয়ে অনেক বড় এবং আরও বিপজ্জনক সব শিকারের জায়গা আর বন্যপ্রাণী ও দেখেছে। এই সময় হঠাৎই অয়নের ফোনটা বেজে উঠল। স্যার, আমি সৌম্য বলছি, আপনি কি ফার্ম হাউসে রয়েছেন? সৌম্যর কথা শুনে অয়ন একটু অবাক হলো। ওর মনে হচ্ছিল সৌম্য ওর পেছনে কোনো লোক লাগিয়ে দেয়নি তো। ওর প্রতি মুহূর্তের ইনফরমেশন সৌম্য পাচ্ছে কোথা থেকে? অয়নের চুপ করে থাকার কারণটা বুঝতে পেরে সৌম্য বলল, স্যার,
আমার ছোট ভাই অভিষেক আপনাকে দ্য কালিম্পং এস্টেট থেকে বেরোতে দেখেছিল। ওখানকার ম্যানেজারই জানায় যে আপনি এখানে আসছেন। বুঝেছি। হ্যাঁ, আমি ফার্ম হাউসেই এখন আছি। আসলে আমি চাইছিলাম আপনি অন্যান্য শেয়ার হোল্ডারদের সাথে একবার দেখা করুন। এই জায়গাটার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ছিল অয়ন, তাই সৌম্য চাইছিল অয়ন বাকিদেরও মিট করুক। তুমি এখন কোথায়? আমরা সবাই কনফারেন্স হলে আছি স্যার। আপনি কাজ শেষ করে আসুন, আমাদের কোনো তাড়া নেই। সৌম্য বলল, না, আই এম কামিং রাইট নাও। অয়ন কথা শেষ করে ফোনটা কেটে দিল। এখন হোক বা পরে, ওকে তো শেয়ার হোল্ডারদের সাথে দেখা করতেই হতো। তাই অয়ন ভাবল কাজটা ফেলে না রেখে করে ফেলাই ভালো। তারপর শ্রীমন্তীর দিকে ঘুরে সে বলল, শ্রীমন্তী, আমি কিছু কলিগদের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি কি আমার সাথে আসবে? অয়ন চায়নি শ্রীমন্তী ওর সত্যিটা জানুক, কিন্তু যদি শ্রীমন্তী অয়নের সাথে যেতে চায় তাহলে অয়ন ওকে বারণও করবে না। আর এই সুযোগে সৌম্যর সঙ্গে শ্রীমন্তীর আলাপটা হয়ে যাবে। কিন্তু শ্রীমন্তী কিছু একটা ভেবে নিয়ে বলল, না, আমি যাব না, তুমি যাও, আমি এখানেই তোমার জন্য ওয়েট করছি। শ্রীমন্তীর মনে হলো যে অয়ন ওর সঙ্গে কোনো বন্ধুর আলাপ করিয়ে দিতে চায়। ইদানিং শ্রীমন্তীর সাথে পার্সোনাল অনেক কিছুই শেয়ার করা শুরু করেছিল অয়ন, কিন্তু শ্রীমন্তী এখনই ওর ব্যাপারে সবকিছু জানতে চায় না। এবং কোথাও শ্রীমন্তীর এটাও মনে হচ্ছিল যে অয়নের বন্ধুদের সাথে দেখা করলে তার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে। শ্রীমন্তী শুধু সুন্দরী ছিল, তাছাড়া আর কিছুই ছিল না তার। ওর পরিবারের ব্যাকগ্রাউন্ডও বিশাল পাওয়ারফুল ছিল না। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।